ভিকি, আমি তোমাকে বললাম তো আমার সব মিটিং ক্যান্সেল করে দাও। হ্যাঁ হ্যাঁ, দিল্লির মিটিংটাও। আরে আমি খুব বড় ঝামেলায় ফেসে গেছি, আমি বাড়ির বাইরে বেরোতে পারবো না। আজব ব্যাপার ভাই, টাকা না থাকলে একরকম সমস্যা, আবার টাকা হলে পরে ইনকাম ট্যাক্সের সমস্যা। এ তো ভালো হলো যে আমি জানতে পারলাম রেড হতে চলেছে, তা না হলে কে জানে কি হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, যে কোনো উপায়ে আমাকে পুরো টাকাটা বাড়ির বাইরে নিয়ে যেতে হবে, আর তারপরে আমি শহর থেকে দূরে কোথাও ছুটি কাটাতে চলে যাব। ঠিক আছে, আমি পরে তোমার সাথে কথা বলছি। টাকা তো সব ঠিকঠাকই আছে মনে হচ্ছে। আরে লাইট কি করে চলে গেল? এরকম তো কারেন্ট যায় না কখনো। কে তুমি? আর এসব করছো কেন? তুমি তো একজন লেখক, তাই না? নিশ্চয়ই জানো যে কেউ কারো প্রাণ কেন নেয়। খুন করার 3টে কারণ থাকে: টাকা, প্রেম আর প্রতিশোধ। আমি তোমার উপর প্রতিশোধ নিতে চাই। কিসের প্রতিশোধ? আমি তো তোমাকে চিনি পর্যন্ত না। তুমি আমায় চেনো না, কিন্তু অঙ্কুশকে তো নিশ্চয়ই চেনো, তাই না? অঙ্কুশ? অঙ্কুশ আনন্দ, সে আমার খুব কাছের লোক ছিল। তুমি তাকে শেষ করেছো, এবার আমি তোমায় শেষ করব। অঙ্কুশ আনন্দের মৃত্যুর প্রতিশোধ? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে আমাকে নামাও এখান থেকে। আরে বাঁচাও, কেউ আছে? আরে কেউ বাঁচাও। কেউ বাঁচাবে না তোমাকে। ঠিক যেমন করে তুমি অঙ্কুশ আনন্দকে তিল তিল করে মেরেছিলে, ঠিক তেমন করে তোমাকে আমি তিল তিল করে মারবো। এটা আবার কি? ছুরি? এটা কি করলাম আমি? ছবি তুলতে গিয়ে ভুল করে ছুরিটাকে ধরে ফেলাম, এবার আঙুলের ছাপ এতে রয়ে যাবে তো। এবার বাইরে গিয়ে পাবলিক ফোন থেকে সিআইডিকে একটা ফোন করি আমি। খুব নৃশংসভাবে মেরেছে একে। গলাটা তো দেখছি পুরোটাই চিড়ে দিয়েছে। দেখে তো মনে হচ্ছে খুনির মনের মধ্যে ওর প্রতি অনেক ঘৃণা জমেছিল। হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার কারণেই এই খুনটা করেছে। তা না হলে এইটা দেখো, একটা টাকায়ও কেউ হাত দেয়নি, একটা টাকায়ও নয়। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন, এই ছুরিটা ওই খাটের পেছনে পড়েছিল। স্যার, এই ছুরিটাতে তো এক ফোঁটা রক্ত লেগে নেই, একদম পরিষ্কার। শ্রেয়া, স্প্রে করে দেখো তো। স্যার, স্যার এই দেখুন, তার মানে খুনটাই চাকু দিয়েই করা হয়েছে। রং বদলে গেছে, তার মানে ছুরিতে রক্ত লেগে আছে।
খুন এই ছুরিটা দিয়েই করা হয়েছে। স্যার একটা কথা বুঝতে পারছি না, খুনি ছুরিটা পরিষ্কার করে আবার এখানেই কেন রেখে গেল? ও তো এটা নিজের সাথেও নিয়ে যেতে পারতো। একদম ঠিক, ছুরিটা এখানে কেন ছেড়ে গেল, আর সেটাও পরিষ্কার করে? কোনো না কোনো উদ্দেশ্য তো নিশ্চয়ই আছে। স্যার, হ্যাঁ, দাগরিয়া বাবুর ম্যানেজার এসেছেন। এসে গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে সচিন, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। স্যার। ওই ম্যানেজারের সঙ্গে দেখা করতে হবে। স্যার এসব কি করে হয়ে গেল স্যার? আমি তো বিশ্বাসই করতে পারছি না স্যার। কালকে রাত্রেই তো আমার ওনার সঙ্গে ফোনে কথা হয়েছিল, তখন তো সবকিছু ঠিকই ছিল। দাগরিয়া বাবুর কারোর সঙ্গে কোনো ঝগড়া ছিল? কোনো শত্রুতা? না স্যার, যতদূর আমার মনে পড়ছে এরকম কোনো কথা তো কখনো ওনার কাছে শুনিনি। যে মেয়েটা আমাদের ফোন করেছিল সে কোথায়? স্যার মেয়েটা? হ্যাঁ। না স্যার, দাগরিয়া স্যারের ফ্যামিলিতে তো উনি ছাড়া আর কেউ নেই। দাগরিয়া স্যার একাই ছিলেন। তাহলে স্যার যে মেয়েটা আমাদেরকে ফোন করেছিল সে কে ছিল? স্যার ওই মেয়েটাই খুনি ছিল না তো? না শ্রেয়া, এই মেয়েটা তা হতে পারে না। লাশকে তুলে ওপরে ঝোলানো কোনো সহজ কাজ নয়, এটা কোনো মেয়ে করতে পারে না। স্যার আরেকটা কথা আমি বুঝতে পারছি না, এখানে যে খুন হয়েছে সেটা আমাদেরকে ইনফর্ম করার পর মেয়েটা নিজে কোথায় গেল? ভয় পেয়েছিল হয়তো, হয়তো ও এই জন্যই ল্যান্ডলাইন থেকে, আমি বলতে চাইছি কোনো পিসিও থেকে ফোন করেছিল। আচ্ছা, ওপরে যে টাকার ব্যাগটা ছিল, কি জানেন আপনি ওই টাকার ব্যাগটার সম্পর্কে? আসলে দাগরিয়া স্যার কালকে খুব টেনশনে ছিলেন। উনি জানতে পেরেছিলেন যে ওনার বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড হতে চলেছে, আর সেই জন্যই উনি ওনার সমস্ত মিটিং ক্যান্সেল করেছিলেন। আচ্ছা, হয়তো এই জন্য টাকাটাকে লুকোনোর চেষ্টা করেছিল দাগরিয়া বাবু। ব্যাস, ওই সময় খুনি আসলো আর দাগরিয়া বাবুকে মেরে দিয়ে চলে গেল। এক মিনিট বৈভব, দেখছো এর গালের উপর নীল নীল দাগ? হ্যাঁ স্যার, এ দেখো এই চিহ্নটা দুগালে। এটা কোনো বিশেষ ব্যাপার নয় তো? হতে পারে স্যার, কিন্তু বৈভব এটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো আঙুলের ছাপ। আচ্ছা, এমনটা ঘটেনি তো যে খুনি এর মুখটা টিপে ধরার চেষ্টা করেছিল? এটা দেখে তো স্যার সেরকমই মনে হচ্ছে। কিন্তু কেন? আচ্ছা, এমনটা নয় তো যে খুনি এর মুখটা খোলার চেষ্টা করছিল? হতে পারে স্যার, এর মুখটা খুলে দেখতে হবে। একটু ফোরসেপটা দাও তো। এই দেখো, এর মুখের মধ্যে এই কাগজের টুকরোটা। কি হতে পারে এটা? অঙ্কুশ আনন্দ, এটা আবার কার নাম? খুনি নিজের নাম লিখে তো ওর মুখের মধ্যে এটা ঢুকিয়ে দেবে না? না স্যার। তাহলে ব্যাপারটা কি? আরে দেখো, কাগজের দুপিটেই রক্ত লেগে আছে। শালুকে, এই কাগজটা তুমি দাগরিয়ার মুখের থেকে পেয়েছো? হ্যাঁ বস, এটাই তোমাকে ভাবাচ্ছে। কোনো খুনি কারোর মুখের মধ্যে কাগজ রেখে কেন যাবে? স্যার এটাও তো হতে পারে যে এই কাগজটা খুনি ওর মুখের ভেতর রাখেনি, বরং উনি নিজেই মারা যাওয়ার আগে এই কাগজটা খুনি থেকে লুকোনোর জন্য মুখের ভেতর ঢুকিয়ে নিয়েছেন। হ্যাঁ স্যার, হতে পারে ওনার মৃত্যু এই কাগজটার জন্যই হয়েছে। হতে পারে উনি চাইছিলেন না যে খুনির হাতে এই কাগজটা পৌঁছক, সেই জন্যই হয়তো উনি এই কাগজটা নিজের মুখে ভরে নেন। না শ্রেয়া, আমার মনে হচ্ছে না যে এই কাগজটা ও নিজেই মুখের মধ্যে ঢুকিয়েছে। বরং ওর গালের ওপর যেরকম নীল নীল দাগ দেখেছি, তাতে মনে হচ্ছে যে খুনি জোর করে ওর মুখটা খুলেছে আর তারপরে এই কাগজটা ওর মুখে ঢুকিয়ে দিয়েছে। শালুকে, এই রক্ত ভেজা কাগজটাতে লেখা আছে অঙ্কুশ আনন্দ। এই যে রক্তটা, দাগরিয়ার মুখের ভেতর কোনো আঘাতের চিহ্ন বা কোনো রক্ত ছিল? না বস, ওর মুখের মধ্যে কোনো ধরনের জখম বা কোনো ধরনের চোটের চিহ্ন ছিল না। আমার মনে হচ্ছে যে খুনি প্রথমে দাগরিয়া সাহেবকে খুন করেছে আর তারপরে এই কাগজটার মুখের মধ্যে রেখে দিয়েছে। তাহলে স্যার এই যে রক্তটা লেগে রয়েছে কাগজে, এটা খুনির? না সচিন, এই রক্তটা দাগরিয়া সাহেবের। আমি চেক করে নিয়েছি বস। স্যার, হ্যাঁ, ইন্টারনেটে এই নামটা সার্চ করলাম আমি, অঙ্কুশ আনন্দ। এই নামে দুটো লোক আছে স্যার, একজন থাকে চেন্নাইতে আর দ্বিতীয়জন নাসিকে।
খোঁজ নাও এদের দুজনের ব্যাপারে। এই দুজনের একজনের সম্পর্ক তো নিশ্চয়ই থাকবে ওই দাগুড়িয়ার সাথে, নিশ্চয়ই হবে। হ্যালো, হ্যাঁ কোথায়? ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। আরেকটা খুন হয়ে গেছে স্যার, লেখক মুকেশ কুমারের। লেখক মুকেশ কুমার? তার মানে আরো একজনকে খুন? তাহলে নিশ্চয়ই মুকেশ কুমার আর দাগুড়িয়ার খুনের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক আছে, কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে একে। সালুকে স্যার, এই গ্লাস বক্স এয়ারটাইটই তো? হ্যাঁ, ঠিকই বলেছ। কেউ বেচারাকে এই গ্লাস বক্সের মধ্যে জোর করে আটকে দিয়েছে, আর যেহেতু এই গ্লাস বক্সটা এয়ারটাইট, সেই জন্য এ বেচারি একটু অক্সিজেন পায়নি, আর অক্সিজেন না পাওয়ার কারণে বেচারির নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আর মারা গেছে। হ্যাঁ স্যার, এখানে ওর হাতে লাগা আঘাতগুলো আর এই নখের ছাপ আর এর মধ্যে লেগে থাকা রক্তগুলো তো এটাই বলছে যে ইনি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন। একটা কাজ করি, এসো লাশটাকে বাইরে বার করি। ইয়েস স্যার। স্যার, প্রতিবেশীদের নিয়ে এসেছি, এরাই দেখেছিল খুনিকে ভেতরে আসতে। ফ্রেডি, এনাদেরকে ক্রাইম সিনে আনার কি প্রয়োজন ছিল? বাইরেও তো রাখতে পারতে, তাই না? হ্যাঁ বলুন, কি রেখেছেন আপনারা? স্যার, আমি ব্যালকনিতে বসে নিউজ পেপার পড়ছিলাম, তখনই আমি দেখলাম যে একটা লোক ট্রলিতে এই বক্সটা রেখে ঘরের ভেতরে যাচ্ছে। এই গ্লাস বক্স নিয়ে যখন ওই লোকটা ভেতরে ঢুকছিল তখন ওর হাতে গ্লাভস পরা ছিল? না স্যার, গ্লাভস পরেছিল না। আচ্ছা, এই লোকটা একা ছিল নাকি ওর সাথে আরো কেউ ছিল? ও একাই ছিল। তুমি ওর মুখটা দেখেছিলে? স্কেচ করাতে পারবে? না স্যার, মুখটা তো মনে নেই। কিন্তু হ্যাঁ স্যার, ওর বাঁ কাঁধটাও বারবার নাড়াচ্ছিল, যেন কোনো কাঁপুনি লেগেছে। এই দেখো। ইয়েস স্যার। 1 মিনিট। এই দেখো একটা কাগজ, এই লাশটার মুখের মধ্যেও একটা কাগজের টুকরো। এই কাগজের টুকরোটার মধ্যেও আবার অঙ্কুশ আনন্দের নাম লেখা নেই তো? দেখতে হবে। এতে তো রিজু কালিয়া লেখা আছে। রিজু কালিয়া? এই রিজু কালিয়া ওনার লেখা বইয়েরই একটা চরিত্র, আর তারও মৃত্যু এনার গল্পে একই রকম ভাবে হয়েছিল, দম আটকে যাওয়ার ফলে। তার মানে হচ্ছে যে এই অঙ্কুশ আনন্দ এও দাগড়িয়ার লেখা কোনো বইয়ের চরিত্র, আর এই সমস্ত কাজটা কোনো সিরিয়াল কিলারের, যে একটার পর একটা লেখককে ঠিক সেইভাবেই মারছে যেভাবে লেখক নিজের লেখা বইয়ের চরিত্রগুলোকে মেরেছে। সেরকমই মনে হচ্ছে। সালুকে স্যার, এই গ্লাস বক্স থেকে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে এখনো পর্যন্ত? সবে কাগজ পেয়েছি ভাই, ফিঙ্গারপ্রিন্ট এখনো দেখা বাকি আছে। একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। এটা ভারী অদ্ভুত ব্যাপার তো। অদ্ভুত ব্যাপার মানে? ফ্রেডি, আমি সারা জীবনেও আঙুলের ছাপের ওপর ইংরেজি অক্ষর লেখা দেখিনি। আঙুলের ছাপের ওপর ইংরেজি অক্ষর? হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি। একটু আয়নাটা দাও। এ নিন। TRICON, ত্রিকোণ? কি হতে পারে স্যার? প্রতিবেশীরাও বলছিল এই গ্লাস বক্স নিয়ে যে লোকটা ঢুকেছিল সে হাতে গ্লাভস পরেনি। তার মানে এই অদ্ভুত আঙুলের চিহ্ন ওই লোকটারই হবে। আঙুলের মধ্যে ছাপা অক্ষর? ডক্টর সালুকে, এটা কিভাবে সম্ভব? সম্ভব হয় ফ্রেডি, বডি মডিফিকেশনের কারণে সম্ভব হয়। কিন্তু ডক্টর সালুকে, খুনি যদি প্রতিটা পদক্ষেপ মেপে মেপে ফেলে থাকে, তাহলে সে হ্যান্ড গ্লাভস না পরার ভুলটা করলো কি করে? কারণ এটা ভুল নয়,
বরং ইচ্ছে করে করা হয়েছে। এই সিরিয়াল কিলার তার প্রত্যেকটা খুনে একটা করে স্বাক্ষর রাখছে এই অদ্ভুত আঙুলের ছাপের সাহায্যে। হ্যাঁ, আর এই ধরনের চিহ্ন সবাই নিজের আঙুলে বানাতেও পারবে না। আর এই ধরনের চিহ্ন সব জায়গায় বানাতেও পারবে না। এই শহরে এরকম খুব কম ট্যাটু পার্লার আছে যেখানে এই ধরনের কোনো বডি মডিফিকেশন হয়, খুব কম। ইয়েস, এই বডি মডিফিকেশন আপনি করেছেন? নো স্যার। এক্সকিউজ মি, এটা তুমি করেছো? আমি এখন বিজি আছি, একটু পরে আসবেন। আমরাও খুব বিজি থাকা লোক, পরে আসার মতন সময় নেই আমাদের। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট এসেছেন, আমি আপনাদের ট্যাটু করে দেবো না। সিআইডি শিবা, একটু পরে এসো না। কি হয়েছে স্যার? আমি কিছু করেছি কি? শহরে কয়েকটা খুন হয়েছে। খুন? গল্প লেখেন যারা, সেই সব লেখকদের। লেখকদের? কিন্তু আমি তো ট্যাটু আর্টিস্ট স্যার, আমার সঙ্গে এদের কি সম্পর্ক? হতে পারে কোনো সম্পর্ক রয়েছে। আমি বুঝতে পারলাম না স্যার। বডি মডিফিকেশনও করো না তুমি? আগে হ্যাঁ স্যার, আমার কাছে লাইসেন্সও আছে, আমি দেখাচ্ছি। কোনো দরকার নেই। এই ছবিটা দেখো ভালো করে। এই ত্রিকোণ লেখাটা তুমি লিখেছিলে কারো হাতে? আগে হ্যাঁ স্যার, এটা আমিই করেছিলাম, কিন্তু আমি জানতাম না যে ও একজন খুনি স্যার। জানি আমি, ভয় পেও না। হ্যাঁ, কিন্তু এই লোকটার কোনো না কোনো ডিটেলস তো নিশ্চয়ই থাকবে তোমার কাছে, তাই না? আগে হ্যাঁ স্যার, আমি 1 মিনিটের মধ্যে নিয়ে আসছি স্যার। এই যে স্যার, এই দেখুন, এর নাম হলো স্যার ত্রিকোণ অনুকরণ। ত্রিকোণ অনুকরণ? এটা কোনো লোকের নাম নাকি কোনো এনজিওর? ত্রিকোণ মানে হলো ট্রায়াঙ্গেল, আর অনুকরণ মানে হলো কাউকে নকল করা। তার মানে কেউ ট্রায়াঙ্গেল বানিয়ে কাউকে নকল করছে? হয়তো ত্রিকোণ নামে কোনো পুরনো সিরিয়াল কিলার ছিল যার নকল এই খুনি করছে। একটা কাজ করা যাক, আমাদের ডেটাবেসটা চেক করে দেখি যে ত্রিকোণ নামে কোনো সিরিয়াল কিলার ছিল কিনা। হ্যাঁ নিখিল, ত্রিকোণ নামের সিরিয়াল কিলার কোথায়? কোন জেলে? শান্তিনগর। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কি হলো? একটা ত্রিকোণের খোঁজ তো পেয়েছি। ও ঠিক সেইভাবে লেখকদের খুন করতো যেভাবে এখন খুন করা হচ্ছে, কিন্তু ও তো গত 4 বছর ধরে জেলে। তার মানে নিশ্চয়ই এই খুনি জেল থেকে বেরিয়ে সবাইকে মারছে, আর নয়তো কেউ একে নকল করে যাচ্ছে। অভিজিৎ, সারাং। সারাং? সারাং? না আঙ্কেল, আমি তো অভিষেক। মাফ করবেন, আমরা ভেবেছিলাম অন্য একজন। স্যার 15 দিন হয়ে গেছে, টিভি নিউজ পেপার সব জায়গায় ছড়িয়ে দিয়েছি, কিন্তু সারাংকে তো কোথাও খুঁজেই পাচ্ছি না। পাওয়া যাবে পঙ্কজ, নিশ্চয়ই পাওয়া যাবে। আমার মন বলছে আমরা সারাংকে ঠিক খুঁজে পাবো। স্যার, এনারা সিআইডি থেকে এসেছেন। আসুন আসুন স্যার, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। ত্রিকোণের সঙ্গে আমরা দেখা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, কিন্তু স্যার আমার মনে হয় না ত্রিকোণই এই সব খুনগুলো করছে, কেননা এই জেলের বাইরে বেরোনো একেবারেই অসম্ভব ব্যাপার। আচ্ছা, এই ত্রিকোণের ব্যবহার কেমন এখন এই জেলে? হিংস্র আর ভয়ঙ্কর নাকি? না না স্যার, একেবারেই তা নয়। ও একেবারে শান্ত হয়ে গেছে। আমি তো একবার ভেবেছিলাম যে সরকারের কাছে অ্যাপিল করব যাতে ওর শাস্তি মকুব করা হয়। দেখুন, এমনটা তো হতে পারে না যে কেউ ওকে নকল করে খুনগুলো করে যাচ্ছে। রিসেন্টলি কেউ এসেছিল ওর সাথে জেলে দেখা করতে? না স্যার, আপনি তো জানেন ও স্পেশাল সেলে আছে, আর স্পেশাল সেলে বাইরের লোক তো দূরের কথা, কোনো জেলের কয়েদিও ওর সঙ্গে দেখা করতে পারে না। চলুন তাহলে দেখা করি গিয়ে। ত্রিকোণ, দেখো তোমার আজ কত আনন্দের দিন। এতগুলো বছর বাদে তোমার সঙ্গে সিআইডি লোকেরা দেখা করতে এসেছে। কি ব্যাপার জেলার সাহেব, আজ আপনার আইন আমার প্রতি এত দয়ালু কেন? দয়ালু আদৌ হয়নি, বরং এইটা ভাবতে পারো যে তোমাকে এটাই জিজ্ঞাসা করতে এসেছি যে জেলে বসে বসে তুমি আবার খুনের প্ল্যান কিভাবে করছো। আপনারাও অদ্ভুত কথা বলেন।
এত বছর ধরে আমাকে এই জেলে বন্দি করে রেখেছেন, কিন্তু সন্দেহ করার অভ্যেসটা আজও আপনাদের গেল না। তাহলে সে কে হতে পারে যে লেখকদের খুন করছে, ঠিক তুমি যেমন করতে, আর কাঁধটা মাঝে মধ্যে তোমার মতো উঁচু করে? কে হতে পারে যে আমার মতো খুন করছে? হয়তো তোমার কোনো ফ্যামিলি মেম্বার, কোনো বন্ধু অথবা কোনো আত্মীয়। আমার কেউ নেই। ছোটবেলাটা অনাথ আশ্রমে কেটেছে, আর যৌবন অপরাধের রাস্তায়। তাহলে তুমি এটা বলতে চাইছো যে তোমার খুন করার পদ্ধতির ব্যাপারে অন্য আর কেউ জানে না? কেউ জানে না। তুমি কাউকে সন্দেহ করো? দেখো, যদি কিছু জানা থাকে বলে দাও, হয়তো আমরা কারোর জীবন বাঁচাতে পারবো তাতে। আপনাদের যদি সাহায্য করি আমার সাজা কমবে? সেটা আমরা কথা দিতে পারছি না, কিন্তু তোমার সাহায্যে যদি আমরা ওই নকল খুনিকে ধরতে পারি, তাহলে নিশ্চয়ই দরখাস্ত করব যাতে তোমার শাস্তি কম করে দেয়। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আপনাদের কথাগুলো আপনারা আগামী দিনে মনে রাখবেন। আমার মনে হয় ও আমার লেখা পড়ে ঠিক আমার মতো করে খুন করছে। তোমার লেখা? হ্যাঁ, পড়াশুনো করতে করতে আমি বুঝতে পারিনি আমারও লিখবার শখ জেগেছে, আর আমি লিখতে শুরু করি। রোজ রাত্রিরে শোবার আগে আমি আমার ভাবনাগুলো ওই ডায়েরিতে লিখতে শুরু করি। মানে মারার প্ল্যান, মারার পদ্ধতি, মৃতের নাম সব তুমি ওই ডায়েরিতে লিখতে? আগে হ্যাঁ, আমার মনে হয় ওই ডায়েরিটাও হাতে পেয়েছে, আর আমার ভাবনা দ্বারা প্রভাবিত হয়ে ঠিক ওইভাবে অপরাধের রাস্তায় হাঁটতে শুরু করেছে। কোথায় রেখেছিলে তুমি ডায়েরিটা? অনাথ আশ্রমে ফেলে রেখে এসেছি আমার অতীতের সেই পাতাগুলো। আগে আমি সুরেশ বলছি, জিকে নগর অনাথালয় থেকে। ওই যে আপনি বাচ্চাদের বই পাঠাবেন বলেছিলেন। ঠিক আছে, না সন্ধেবেলায় এসে নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। বলুন। সিআইডি? কি ব্যাপার স্যার? যে কথাটা আমরা বলতে চলেছি তার সম্পর্ক ত্রিকোণের সঙ্গে। ত্রিকোণ? আমি জানতাম এক না একদিন এই ত্রিকোণের জন্যই এখানে পুলিশ বা সিআইডি অবশ্যই আসবে। তাহলে কি আপনি আগেই জানতেন ত্রিকোণ অপরাধ জগতে যেতে পারে? আগে না, ও তো এখান থেকে বেরিয়েছে অনেক দিন হয়ে গেছে। যখন ও এখানে এসেছিল তখন মাত্র 12 বছরের ছিল। তাহলে কি ও ছোটবেলা থেকেই এরকম হিংস্র স্বভাবের? না স্যার, হিংস্র স্বভাবের তো ছিল না ও, কিন্তু ও ঘন্টার পর ঘন্টা একা একা বসে থাকা পছন্দ করতো। কারোর সঙ্গে বেশি কথাও বলতো না। মানে ও একা একা বসে শুধু বই পড়তো? আপনি কি করে জানলেন স্যার? কারণ তার সাথে আমাদের অলরেডি দেখা হয়ে গেছে। আপাতত সে এখন জেলে। বেশিরভাগ সময় অপরাধমূলক বই পড়তেই ও পছন্দ করত। বইয়ের পাতার মধ্যে ডুবে একটা অন্য দুনিয়ায় চলে যেত ও। বইয়ের চরিত্রদের সাথে কথা বলতে শুরু করতো। তুমি খাবার খেয়েছো না খাওনি? কখনো কখনো তো আমি ভয় পেয়ে যেতাম যে এর এই শখটা একটা মানসিক রোগ না হয়ে যায়। আপনার ভয়টা একদম সঠিক ছিল। ওর এই মানসিক রোগই ওকে মারতে বাধ্য করেছিল সেই সব উপন্যাসের লেখকদের, যাদের উপন্যাসও পড়তো আর যাদের লেখায় ও প্রভাবিত হতো। আর লেখকদের ঠিক ওই রকম ভাবেই মারছে যেভাবে ও উপন্যাসের চরিত্রের মৃত্যু লিখেছে। আমি এই ব্যাপারটা শুনে একেবারেই আশ্চর্য হচ্ছি না, কেননা ওর কোনো পছন্দের চরিত্র যদি উপন্যাসে মরে যেত তাহলে ও চিৎকার করে কাঁদতো। কিন্তু এখন তো ও জেলে আছে না, তাহলে আপনারা এখানে কেন? দেখুন, লেখকেরা আবার খুন হচ্ছেন ঠিক সেইভাবে যেভাবে ত্রিকোণ করতো। মানে ত্রিকোণ জেল থেকে পালিয়ে আবার খুন করছে? না না, ত্রিকোণ তো এখন জেলে। অন্য কেউ আছে যে ত্রিকোণের মতো নকল করে লেখকদের খুন করছে। কাউকে আপনার সন্দেহ হয়? না স্যার, আমার কারোর উপর কোনো সন্দেহ নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু ত্রিকোণ এখানে যে রুমটা থাকতো আমরা ওই রুমটা দেখতে পারি? স্যার, ওটা তো খুব পুরনো জায়গা, এখন ওখানে কেউ থাকে না। তবুও ঠিক আছে স্যার, আসুন। হ্যাঁ, তাহলে এটাই ত্রিকোণের ঘর। ম্যানেজার বাবু, ত্রিকোণের কাছে একটা ডায়েরি থাকতো, আপনি জানেন ওই ডায়েরির ব্যাপারে? না স্যার, আমরা তো এরকম কোনো ডায়েরি পাইনি, কিন্তু আপনি খুঁজে দেখতে পারেন স্যার। এখানে কিছু পুরনো বই পড়ে আছে, যদি ওর মধ্যে থাকে। দেখো তো ফেডরিক। এই বইগুলোকে এভাবে ফেলে রেখেছেন কেন? গুছিয়ে রাখতে পারতেন তো। এভাবে রাখলে উই ধরে যাবে তো এগুলোই। স্যার ক্ষমা করবেন স্যার, আসলে এই ঘরটার দিকে আমি একেবারেই নজর দিতে পারিনি। স্যার, ডায়েরি তো কোথাও নেই। কিন্তু আমি কিছু দেখতে পেয়েছি স্যার। কি? স্যার, এই দেওয়ালে ইটটা দেখুন, একদম আলাদা। দেওয়ালে যতগুলো ইট আছে তার থেকে এটা আলাদা। দয়া, একটু দেখো তো।
স্যার, ওই কেসটা মনে আছে তো আপনার? সেই দেয়াল থেকে লাশ বের হয়েছিল। আবার এই কেসটাতেও সেরকমই কিছু। ডায়েরি খুঁজছি, বুঝেছ? লাশ নয়। না ফ্রেডি, এখানে লাশ তো দূরের কথা, একটা বইও রাখা যাবে না। স্যার, এই দেখুন স্যার, ফাইল কার্ড একটা। হ্যাঁ, ত্রিকোণ মানে ওই নকল খুনি ডায়েরি বের করে নিয়ে গেছে। অভিজিৎ, এটা নিশ্চয়ই ত্রিকোণের ডায়েরির কভার। মানে যে এখানে এসেছিল সে জানতো যে ত্রিকোণের ডায়েরিটা কোথায় লুকিয়ে রাখা হয়েছে। এইখানে ত্রিকোণের পরে কেউ থাকতো এখানে? হ্যাঁ স্যার, একটা ছেলে থাকতো, ওর নাম ছিল সুন্দর। এই সুন্দর পরে কখনো এসেছিল এখানে, এই রুমটাতে? হ্যাঁ স্যার, এসেছিল। কয়েক মাস আগেই আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আর কয়েকদিন এখানে ছিল ও নিজের পুরনো স্মৃতি রোমন্থন করার জন্য। আচ্ছা, সুন্দর। সুন্দরের ঠিকানা তো নিশ্চয়ই থাকবে আপনার কাছে। আরে বাবা, কি রাজকীয় বাড়ি বানিয়েছে সুন্দর। ভেতরে ঢুকে দেখা যাক আরো কি রাজকীয় রহস্য লুকিয়ে আছে ভেতরে। দরজা তো খোলা রয়েছে। আবার পালিয়ে যায়নি তো সুন্দর? মনে হচ্ছে কোনো গন্ডগোল রয়েছে, চলো। সুন্দর, ও মাই গড, ওই দেখো। মনে হচ্ছে মারা গেছে। গুলি করে খুন করা হয়েছে ওকে, তাও 3-3টে গুলি। রক্ত এখনো তাজা, তার মানে খুনি আশেপাশেই রয়েছে, এখানেই। গুলি চলার আওয়াজ ওদিক থেকে এলো, চলো দেখি। যাও ওদিকে। সুন্দরবাবু, হাত উপরে। ও মাই গড, খুনি বাইরে। দিবা, বিক্রম, ধরো ওকে। মনে হচ্ছে উনি আমাদের কিছু বলতে চাইছেন। হ্যাঁ, ঠিক বলেছ। মাই গড, এখানে বোম রয়েছে। মাত্র 30 সেকেন্ড বাকি, পালাতে হবে এখান থেকে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো এদিকে। চলো। না না, আমি আমার মিনাকে ছেড়ে যেতে পারবো না। মিনা, আরে দাদা, মিনা, কোথায় যাচ্ছেন? মরে যাবে। দাঁড়ান। হেই, মনে হচ্ছে ওয়াইফ আর চাকরের সাথে সাথে সুন্দরও মারা গেছেন। স্যার, আপনারা ঠিক আছেন তো স্যার? হ্যাঁ, আমরা ঠিক আছি। ওই খুনির কি হলো? স্যার, ও পালিয়েছে স্যার। পালিয়ে গেছে? বাহ, মানে তোমরা বোঝার আগেই ব্লাস্ট হয়ে গেছে। ওই লোকটা তোমার হাত থেকে বেরোলো আর ব্লাস্টে মরে গেল। বাহ। হ্যাঁ স্যার। স্যার, ওই সুন্দরের ওয়াইফ আর চাকরকে তো আগেই মেরে ফেলেছিল। ও এটাই চাইছিল যে সুন্দর যাতে মারা যায় আর আমরা এই কেসটা বন্ধ করে দিই। সচিন, তুমি বলতে চাইছো যে সুন্দর আসল সিরিয়াল কিলার নয়? না স্যার। স্যার, ওই কিলারটাকে পালাতে আমরা দেখেছি স্যার। আমরা ওকে ধরতে পারলাম না। আরেকটা কথা স্যার, যখন ও পালাচ্ছিল তখন ও নিজের কাঁধটাকে বারবার ঝাঁকাচ্ছিল। আসল কিলার পালানোর সময় কাঁধ ঝাঁকাচ্ছিল? সুন্দর আসল কিলার নয়। তাহলে এই আসল ত্রিকোণকে অনুকরণ করার মতো কপি করার সেই ত্রিকোণ অনুকরণ, সে যেই হোক, যে আমাদের ফাঁসাতে আর ভুল বোঝাতে বাধ্য করছে, তাকে তো আমরা ওর নিজের জালেই ফাঁসিয়ে দেব। হ্যালো, আরো একটা খুন? লেখক কুশল। ঠিক আছে, আমরা আসছি। লেখক কুশল খুন হয়েছেন? এই ত্রিকোণ অনুকরণ তো খুনের পর খুন করে যাচ্ছে। কিন্তু স্যার, এই ত্রিকোণ অনুকরণ একের পর এক লেখকদেরই কেন মেরে চলেছে? সেটাই তো ফেডরিক।
তিনটে লেখককে খুন করেছে। ত্রিকোণ অনুকরণ, নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো রহস্য আছে। কোনো না কোনো রহস্য আছে যেটা আসল ত্রিকোণ আমাদের কাছ থেকে লুকিয়ে রাখছে। সুন্দর বোম ব্লাস্টে মারা গেছে? হ্যাঁ, আর তারপর একজন লেখক কুশল খুন হয়েছেন। একটু আগেই তো আপনারা বলছিলেন যে সুন্দরী ওই নকল খুনি। যদি সুন্দর মারা গিয়ে থাকে তাহলে কুশলকে মারলো কে? বন্ধ করো সব নাটক, বুঝেছিস? সুন্দরের বাড়ির বাইরে যে অপরাধীটা পালাচ্ছিল সেও তার কাঁচটাকে এইভাবেই নাচাচ্ছিল, যেমন তুই নাচাচ্ছিস এখন। এবারে এইটা বল যে তুই জেল থেকে বাইরে বেরোতিস কি করে? হ্যাঁ, কি রহস্য আছে এর পেছনে? স্যার, কি কথা বলছেন আপনি? সাধারণ জেল থেকে বন্দির পালানোটা এতটা মুশকিল, আপনি কি করে মনে করেন এই বিশেষ জেল থেকে এতটা নজরবন্দি হয়ে আমি পালাতে পারি? তোমার অনাথ আশ্রমের ঘরে সুন্দর ছাড়া আর কেউ থাকতো না, তাহলে ওই ডায়েরি অন্য কেউ কি করে পড়তে পারে? দেখুন, কেউ ওই ডায়েরিটা পড়েছিল কি পড়েনি আমি এসব কিছু জানি না, কিন্তু আমার ডায়েরিতে পরের নাম ওই কুশলেরই ছিল, যাকে আমি মারতে চেয়েছিলাম। তার মানে ওই লিস্টে কার কার নাম আছে তোর এখনো মনে আছে? হ্যাঁ, আমার কাছে লিস্ট আছে, আপনি চাইলে আমি একটা কপি দিতে পারি। তোমার আগে দেওয়া উচিত ছিল, তাহলে আজকে কুশল বেঁচে থাকতো। আমি এটা তো ভাবতেও পারিনি। আশা করব আগামী দিনে কেউ মারা যাবে না। দীপক, শেষ নাম দীপকের। খুন করেছো তুমি, খুন। বাবা, আমি কারো খুন করিনি, আমি তো একজন সাধারণ লেখক মাত্র। শেখর, ভুলে গেছো শেখরকে? কে শেখর? আমি কোনো শেখরকে চিনি না। তোমার লেখা খুনের ঠিকানা গল্পের চরিত্র শেখর। আরে পাগল হয়ে গেছো নাকি? ওটা কোনো সত্যিকারের মানুষ শেখর নাকি? ওটা তো আমার গল্পের একটা ক্যারেক্টার, গল্পের চরিত্র। লেখক বাবু, তোমার একটু সেন্সিটিভ হওয়া দরকার ছিল। যদি এত তাড়াহুড়ো করো তাহলে কি করে হবে? হ্যাঁ, তুমিও এবার সেই কষ্টটাকে একটু অনুভব করো। স্যার, দীপক ছিল ওই গাড়িটাতে। ওই গাড়িতে? হ্যাঁ স্যার। আজ এই টুকলিবাজ আমাদের হাত থেকে পালাতে পারবে না। আরে এ আবার কি? কোনো মাতাল হবে স্যার, এর জন্য আমাদের হাত থেকে খুনিটা পালিয়ে যাবে। আরে ওর তো প্রচুর রক্তপাত হচ্ছে। স্যার, ফটোগুলো কিসের? ফটো দেখতে হবে। এই দেখো, এই ছবিগুলো কেসি দাগড়িয়া ক্রাইম সিনের ছবিগুলো এর কাছে। এই ফটোগুলো ওর কাছে কি করে এলো স্যার? এ কোনো জার্নালিস্ট বা রিপোর্টার নয় তো? জার্নালিস্টদের তো ওখানে ভেতরে আসে অ্যালাউ করিনি। স্যার, তার মানে আমাদের পৌঁছানোর আগে এ ওখানে পৌঁছে গেছিল। হতে পারে পঙ্কজ, এটা সেই মেয়েটাই নয় তো যে আমাদের ফোন করে ডেকেছিল? ওর জ্ঞান ফেরানো খুব দরকার। দিব্যা, জলে ছিটে দাও ওর মুখে। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আমরা সিআইডির লোক। এই এই ছবিগুলো আপনি কোথা থেকে পেলেন? ওই দেখুন ম্যাডাম, যা আপনি জানেন তা আমাদের পরিষ্কার করে খুলে বলুন, নয়তো এই লেখকদের খুনে আপনিও জড়িয়ে যাবেন। দেখুন স্যার, আমি তো দাগড়িয়া স্যারের অ্যাসিস্ট্যান্ট। উনি আমাকে হেল্প করছিলেন আমার প্রথম ক্রাইম নভেল লিখতে, কিন্তু সেদিন আমি যখন ওনার বাড়িতে পৌঁছলাম ততক্ষণে উনি খুন হয়ে গিয়েছিলেন। তখন আমার মাথায় একটা আইডিয়া এলো।
আমি ভাবলাম যে আমি তো একটা এর ওপরে নভেল লিখতে পারি, তাই আমি আপনাদের পিছু করছিলাম এটা জানার জন্য যে আপনারা খুনিকে কিভাবে ধরেন। আপনি আমাদের অনুসরণ করছিলেন, তার মানে আপনি জানতেন যে আমরা কে? হ্যাঁ। তোমার নভেলে এটাও নিশ্চয়ই লিখো যে তোমার জন্য খুনি পালিয়ে গেছে। দেখুন স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি এসব কিছু জেনে শুনে করিনি। আমার গাড়ির ব্রেকটা হঠাৎ ফেল করে যায়, তাই। শুনুন, যদি আপনার এই ভুলের জন্য দীপককে কোনো কারণে মৃত্যুবরণ করতে হয় না, তাহলে এই আইন কখনো আপনাকে মাফ করবে না। আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। যেতেই তো দেব তোকে, খুব তাড়াতাড়ি তুইও শেখরের কাছে পৌঁছে যাবি। ঠিক এইভাবেই চেয়ারে বেঁধে তুই শেখরকে শেষ করেছিলি না, তার বদলে তুইও একইভাবে মরবি। শুধু একটুখানি অপেক্ষা। এই মৃত্যু উপন্যাসের লেখকও এখানে আসছে তোর সঙ্গে থাকার জন্যে। ত্রিকোণ। স্যার জেলার স্যার ভিতরে নেই। ওনাকে ডাকো, ত্রিকোণের সঙ্গে আমরা দেখা করব। স্যার জেলার স্যার তো ত্রিকোণকে নিয়ে হসপিটালে গেছেন, ওর হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক? কোন হসপিটালে নিয়ে গেছে? এ কি আপনারা? ত্রিকোণ কোথায়? আইসিইউতে। কি ব্যাপার? মিথ্যে বলেছে ও আমাদের। এখনো কিছু আছে যেটা ও লুকোচ্ছে আমাদের। চলুন আসুন। কোথায় ত্রিকোণ, কোথায়? আরে এইমাত্র এখানেই ছিল, কোথায় চলে গেল? স্যার ও হসপিটাল থেকে পালিয়ে যায়নি তো দীপককে মারার জন্য? কি করে এখান থেকে পালাতে পারে? এখানে কে ছিল? কোন ওয়ার্ড বয় ছিল? স্যার মকরন ছিল। এটা অভিজিৎ, এ তো অজ্ঞান করার ওষুধ। অভিজিৎ এই দেখো, মকরানদের ব্যাচ এখানে পড়ে আছে। এই অজ্ঞান করার ওষুধ। তাহলে মকরানদের কিছু হয়নি তো? না স্যার, এই তো কিছুক্ষণ আগেই আমি ওকে দেখলাম, কোনো একজন পেশেন্টকে ও বাইরে নিয়ে যাচ্ছিল। এই মকরন্দ আবার ফিরে আসবে? না স্যার, ওর তো ডিউটি শেষ হয়ে গেছে। এখন কোথায় পাওয়া যাবে ওকে? স্যার মদের দোকানে স্যার। আচ্ছা, তাহলে আপনিই মকরন্দ বাবু? হ্যাঁ স্যার, ও বারে বসে নিজের বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছিল আর নিজের অপরাধের গল্পগুলো তাড়িয়ে তাড়িয়ে শোনাচ্ছিল স্যার। তাই ভাবলাম যে ওকে বিউরোতেই নিয়ে যাওয়া যাক, জামাই আদরটা না হয় এখানেই করবো ওকে। বাহ 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 বাহ, সচিন তুমি খুব ভালো কাজ করেছো। কি মকরন্দ বাবু, এবার আমাদেরও তো শোনাবে নিজের কীর্তিকলাপের গল্প। কে বলো? স্যার আমাকে 1 লাখ টাকা দেওয়া হয়েছিল ওই রোগীটাকে নিজের ওয়ার্ড থেকে বের করে গাড়িতে বসানোর জন্য। কি? হ্যাঁ স্যার। 1 লাখ টাকার জন্য তুমি নিজেকে বিক্রি করে দিয়েছিলে? কে টাকা দিয়েছে তোমাকে? স্যার এটা জিজ্ঞেস করবেন না, যদি ও জানতে পেরে যায় যে আমি ওর নাম বলে দিয়েছি তাহলে ও আমাকে। আচ্ছা, তা তোমার কি মনে হয় আমরা তোমাকে এমনিই ছেড়ে দেব? অনেক যত্ন আত্তি করবো তোমার, এমন যত্ন যে সারা জীবন মনে রাখবে। কি সচিন? একদম স্যার। আরে না না স্যার, এসবের কি দরকার স্যার? আমি বলছি তো স্যার, আমি বলছি না। তাহলে তাড়াতাড়ি বলো। এই বাড়িটাতে ভালো করে খোঁজো, খুব ভালো করে খোঁজো। দেখো কোথাও লুকিয়ে বসে আছে কিনা। কোনো না কোনো সূত্র তো নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার। হ্যাঁ এই দেখুন স্যার, এই ক্যাবিনেটটার পেছনে এটা লাগানো ছিল স্যার। কাগজ? হ্যাঁ স্যার, পেপারস এগুলো। ডায়েরির পাতা? আরে এ তো ত্রিকোণের ডায়েরির পাতা। এটাই তো আমি খুঁজছিলাম ওই অনাথ আশ্রমে। মাই গড! কি হয়েছে স্যার? শ্রেয়া, এতে লেখা আছে যে দীপক এদের শেষ লেখক। দীপক, যাকে ও মেরে ফেলতে চায়। তার মানে দীপকেরও প্রাণের ঝুঁকি আছে?
শুধু দীপকের প্রাণই নয়, ওর নিজের প্রাণও। কারণ দীপককে মেরে ফেলার পর মনে হয় ওর জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে, আর তারপরে ও নিজেই নিজেকে মেরে ফেলতে চায়। তার মানে হচ্ছে স্যার এই নকল খুনি ত্রিকোণকে এই কারণেই হসপিটাল থেকে কিডন্যাপ করেছিল, যাতে ওকে মারতে পারে। আর ওদের দুজনকে ওখানেই মারবে সচিন, ওখানেই মারবে যেখান থেকে লেখাটা শুরু হয়েছিল, ওই অনাথ আশ্রমে, ওই অনাথ আশ্রমের রুমটাতে। এটা কিন্তু ঠিক নয়, এর পরিণতি কিন্তু ভালো হবে না। তুমি আবার পরিণতির কথা কবে থেকে ভাবতে শুরু করলে ত্রিকোণ? আর এই পুরো খেলাটা তো তুমিই শুরু করেছিলে, আমি তো শুধুমাত্র সেটাকে শেষ করার চেষ্টা করছি। আমি যে জঘন্য অপরাধ করেছি তার জন্য কষ্ট পাচ্ছি। আমাদের দুজনকে মেরে তুমি সেই শান্তি পাবে না যার জন্য আমি এতগুলো খুন করেছি। হ্যাঁ, কেন নয়? তবে আমার মনে হয় না এই সব খুন ত্রিকোণই করছে। খুব দেরি হয়ে গেছে ত্রিকোণ। তোর জ্ঞানের কথা না তোকে বাঁচাতে পারবে, আর না দীপককে। না না, তুমি এটা করতে পারো না। এখন তোকে আমি ঠিক তেমন করেই মারবো, ঠিক যেমন করে ত্রিকোণ তার উপন্যাসে লিখেছিল। না 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 না, তুমি এটা করো না। তোমার খেলা শেষ। আবার যদি কোনো চালাকি করিস না তুই, তোর এমন অবস্থা করবো তুই ভাবতেও পারছিস না। সিআইডি, তাহলে আমার মুখোশটা খুলেই গেল। এবার তো তোমরা আমার ফাঁসি দিয়ে তবে ছাড়বে। তাহলে বলুন, আমার ফাঁসি হওয়ার আগে এদের দুটোকে মেরে কাজটা শেষ করে নিই। জেলার সাহেব ওরফে ত্রিকোণ অনুকরণ, আমাদের সবার চোখে তুমি অনেক ধুলো দিয়েছো। পরের গল্পটা আমরা তোমার মুখ থেকে শুনবো। বল তাড়াতাড়ি, কেন মেরেছিস তুই? আমি জানতাম আমার লেখায় ওই আকর্ষণ আছে, ওই শক্তি আছে যা ওই সব লেখকের লেখনীতে ছিল যাদের আমি খুন করেছিলাম। সেই জন্য ত্রিকোণ আমায় ওই অনাথ আশ্রমে পাঠিয়েছিল, যাতে ওর ডায়েরি থেকে আমি ওই লেখাগুলো পড়তে পারি আর ওর ফ্যান হয়ে যাই। আর এমন ফ্যান হয়ে যায় যাতে ও যা চায় তাই আমাকে দিয়ে করাতে পারে। জেলার সাহেবকে আমার ফ্যান বানানোর জন্য শুধুমাত্র একটাই উদ্দেশ্য ছিল, যাতে আমি আমার সাজাটাকে কম করাতে পারি। তাই আমি প্ল্যান করে ওনাকে খুন করার জন্য বাধ্য করেছিলাম, যাতে আপনাদের সহযোগিতায় আমি সুন্দরকে ধরিয়ে দিতে পারি আর আমার সাজাটাকে কম করাতে পারি। আর সুন্দরকে বলির পাঠা করার পরে আমি এটা বুঝতে পারি যে ত্রিকোণের স্বপ্ন কোনোদিন সফল হবে না। তার জন্যে কুশল, দীপক আর ত্রিকোণের প্রাণ নেওয়াটা জরুরি ছিল। তাই আমি ত্রিকোণের খাবার একটা ওষুধ মিশিয়ে দিই, যাতে এর হার্টের সমস্যা হয়, আর তারপর ওকে হাসপাতাল থেকে কিডন্যাপ করি, যাতে ওকে ওর লক্ষ্যে পৌঁছে দিতে পারি। যদি সিআইডি সুন্দরের লাশ পেয়ে যায়, হয়তো তারা সিরিয়াল কিলারকে খোঁজা বন্ধ করে দেবে। কিন্তু তাহলে ত্রিকোণের স্বপ্নের কি হবে? ওই সব লেখকদের খুন করে মোক্ষ লাভ করার স্বপ্ন না, আমি পুরো করব ত্রিকোণের স্বপ্ন। আমি ত্রিকোণকে হারিয়ে যেতে দেব না। ওই সব লেখকদের আমি মারব, আর মারার পর ত্রিকোণকেও আমি জীবনের মায়াজাল থেকে মুক্ত করে দেব, ঠিক যেমনটাও চায়। সুন্দর মরে যাবার পর আপনারা কুশলের মৃত্যু সংবাদ নিয়ে এলেন। আমি বুঝতে পারলাম এই জেলার কিন্তু কাউকে ছাড়বে না, এক এক করে সবাইকে মেরে ফেলবে, আর শেষে আমাকে মেরে ফেলবে। তাছাড়া আর কি করব? তোমার লেখায় এতটাই জোর ছিল। তখন আমি বুঝতে পারি আমাকে যদি বাঁচতে হয় তাহলে শুধু একটাই রাস্তা আছে, সিআইডি যাতে তোমার কাছে যায়, দীপকের বাড়ি। বাহ 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 বাহ, আইনের রক্ষক, বাহ। আর এরকম নিকৃষ্টতম কাজ একজন অপরাধীকে সাহায্য করেছো তুমি। আমি জানতাম যে সিআইডি কোনো না কোনো দিন পুরোটা জানতে পেরে যাবে, কিন্তু আমি কি করব? ওর লেখা পড়ে আমি বশ হয়ে গিয়েছিলাম, আর ওর লেখা শব্দের মায়াজালে আমি একজন খুনি হয়ে গেলাম, একজন সিরিয়াল কিলার। চুপ, বাজে কথা, বাজে কথা বলছো তুমি। তোমরা দুজনে মিলে কত নিরীহ লোকের প্রাণ নিয়েছো। তোমাদের তো বেঁচে থাকারই অধিকার নেই। আইন তো তোমাদের দুজনের ফাঁসি দেবে, ফাঁসি।